আসসালামু আলাইকুম। বন্ধুর খোঁজে আমেরিকা, পথে প্রান্তরে দিগম্বর গেরুয়া গোস্বামী বা গোসাই। প্রিয় শ্রোতা, আপনারা জানেন ইরান যুদ্ধের শেষের দিকে এসে বা মাঝামাঝি সময় আমেরিকা যখন ইসরায়েলের সাথে একাত্মভাবে যুদ্ধে লিপ্ত থাকার পরও হেরে যাচ্ছিল, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি দেশ ইরানের কাছে নাকানি চুবানি খাওয়ার পরে তিনি বিভিন্ন জায়গার দিকে হাত প্রসারিত করেছিলেন, ফ্রান্স, ব্রিটেন, ইউরোপের অন্যান্য কান্ট্রির দিকে এবং মধ্যপ্রাচ্যেরও যারা তার সমগনা বন্ধু আছেন। কিন্তু অত্যন্ত লজ্জাজনকভাবে যার যার মতো ইটালি, ফ্রান্স, ব্রিটেন তাদের হাত গুটিয়ে নিলে স্বভাবত আমেরিকা শুধু ইসরায়েলেরই কোলে বসে থাকেন, আর কেউ তার কোলে নিতে চায়নি, বা কোলে নিলেও তাদের লিঙ্গ খাড়া ছিল, আমেরিকা বসতে পারেনি কোলের উপর। তাই নির্লজ্জভাবে মানসিক পরাজয়ের পর যুদ্ধ নিজে নিজেই থামিয়ে দিল। কিন্তু তাদের যে যুদ্ধবিরতি নিয়ে দর কষাকষি পাকিস্তানে বসে, সেটাতেও তারা তাদের মক্ষম জায়গাটায় পৌঁছাতে ব্যর্থ হলেই অমীমাংসিতভাবেই যুদ্ধও রয়ে গেছে, টেবিলে বসে আলাপ আলোচনার জায়গাটিও অমীমাংসিতভাবেই রয়ে গেছে। এই অমীমাংসিত রাখার কারণই হলো যে কোনো মুহূর্তে আমেরিকা আবার ইরানের উপর ধাপিত হবে, চড়াও হবে। এই চড়াও হতে হলে তাকে দুই ধরনের রাজনীতিতে আবির্ভূত হইতে হবে। এক হলো ইরানের সহযোগী কারা, ইরানকে কারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে, সমর সরঞ্জাম পাঠাচ্ছে, তাদের তথ্য দিচ্ছে, তাদের কলা কৌশলগুলো ইরানিদেরকে রপ্ত করাচ্ছে। এই খোঁজে বের হইতে হবে, বের হয়ে তাদেরকে নিবৃত্ত করা, তাদেরকে থামিয়ে দেওয়া যে তোমরা এই জিনিসগুলো দেবে না, তাকে সমর সরঞ্জামাদি দেবে না, তথ্য প্রযুক্তি দেবে না, যুদ্ধের কোনো কলা কৌশল বাতলে দেবে না। এটা হলো একটার খোঁজে বের করতে হবে এবং তাদের নিবৃত্ত করা। দ্বিতীয়ত হলো ইরানের হাতে যে প্রযুক্তি আছে, যে প্রযুক্তিতে তারা যুদ্ধ করছে, তার প্রতিঘাত আনতে আমেরিকার কাছে যে প্রযুক্তি বা যে ধরনের অস্ত্র আছে, সেটা কি আসলেই যথার্থ, নাকি সেই অস্ত্র ইরানের অস্ত্রের কাছে মার খেয়ে যাবে। তার থেকে অধিকতর প্রযুক্তি নির্ভর, প্রযুক্তি, তথ্য, রণকৌশল সমস্ত সমন্বয়ে আরও বড় ধরনের সর্বোচ্চ অত্যাধুনিক পরিমাপের অস্ত্র আমেরিকার প্রয়োজন, যেটা সম্ভবত আমেরিকার হাতে নেই। সেই যুদ্ধ সমরাস্ত্র আছে চীন বা রাশিয়ার কাছে, সেইটা তাদেরকে সংগ্রহ করতে হবে। সেই ধরনের যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র তাদের সংগ্রহ করে তাদের যুদ্ধে সেটা ব্যবহার করতে হবে। এই দুই চিন্তা ভাবনা নিয়েই সম্ভবত আমেরিকা সারা পৃথিবী চষে বেড়াচ্ছে। তো স্বভাবতই আমি যদি সাধারণভাবে উপমা দেই, যখন দুই বিয়াই, ছেলের শ্বশুর, মেয়ের শ্বশুর, যে কোনো একজন শ্বশুর, একবার বিয়াই, সর্বোচ্চ অভিভাবক যিনি, যখন আর এক বিয়াই সাহেবের বাড়িতে যায়, যে কেউর থেকেই তার যাওয়ার আগমনটা একটু আনন্দঘন হয়, একটু খরচ খরচার ব্যাপার থাকে। এই খরচ খরচা বা আনন্দঘন মুহূর্তে গেলে ওই বিয়াই যখন আবার প্রত্যাবর্তন করে, যার বাড়িতে আসছেন তিনিও কিন্তু কমে ছাড়েন না। বিয়াই কত টাকা খরচ করে আসছে, সম্ভবত তার থেকে আরও বেশি টাকার বাজার ঘাট, মিষ্টি ফল ফলাদি, বিয়াই আসছে এত টাকা খরচ করে তার সম্মান রক্ষার্থে, আরও অধিকতর খুশি করবার জন্য আরও অনেক গিফট টিফট কিনে তার গাড়ি ভরে উঠিয়ে দেয় যে ঠিক আছে বিয়াই আসছেন, আবার আসবেন। তো স্বয়ং ট্রাম্প আসছে, বুঝতে হবে বর্তমান বিশ্বের, বলা হয়তো এখন হয়তো নাই,
সবচেয়ে শক্তিশালী আয়রন ম্যান ট্রাম্প আসছে চীনে, কতটা নতজানু, কতটা অধপতনের মাত্রায় পৌঁছালে ট্রাম্প সরাসরি চীনে আসে। তো চীনে আসছে কি কি উপঢৌকন নিয়ে আসছিল চীনে? আমরা দেখলাম তাদের ভিতরে দুইটি কথা প্রধানত বলা হয়েছে। একটা হলো চীন আর সমরাস্ত্র বা যুদ্ধর সরঞ্জাম ইরানে দিবে না, না দিল, যা দিবার তা তো দেওয়া হয়েই গেছে, ওইগুলো তো আর ফেরত নিতে পারবে না। আর যে কৌশলে দিয়েছে, যে পথ দিয়ে দিছে, যে ধারায় দিছে, সেটা তো তাদের রক্ত আছেই। রাষ্ট্রদূতের মাধ্যমে সরকারিভাবে দিল না, কিন্তু চোরাচালানের পথ তো খোলাই আছে। সেটা কি মিডিয়ার সামনে আসবে? দিল না, ঠিক আছে, চুক্তিবদ্ধ হইলাম, দিলাম না, কিন্তু কিসের বিনিময়? আর একটা হলো পরমাণু বিষয়ে দুইজনই একমত। সেই দুইজনের মতটা কি? ইরানের কাছ থেকে ছিনিয়ে নেবে, নাকি যেটা আছে ওটা ওখানেই থাকবে, ওর থেকে আর মাত্রা বাড়াতে দেবে না, বা প্রযুক্তি পারমাণবিক বোমা তাদের তৈরি করতে দেবে না? কোন বিষয়ের উপর তারা একমত হলো? নাকি দেশের থেকে কার কাছে পাঠাবে, চীনে পাঠাবে না রাশিয়ায় সরিয়ে দেবে সেখান থেকে? সেটা কিন্তু নিখুঁতভাবে বলছে না। তো চীন যদি এই দুটি বলেই থাকে দিব না, আর একমত হয়ে থাকে, কিসের বিনিময়? শুধু কি এই দুইটির বিনিময়? চীন আমেরিকার কাছে কি প্রস্তাব রেখেছে, কি প্রস্তাব করেছে, কি চেয়েছে, কি আবদার? তাকে কি হংকং দিয়ে দিতে হবে? কি চেয়েছে? হংকং কে যদি আমেরিকা চীনের হাতে তুলে দেয়, আর কি চাইতে পারে? আরেকটা চাইতে পারে বার্মার খনিজ যে সম্পদ, তার অংশ আসো দুইজনই ভাগ করে নেই। এই দুইজনই ভাগ করে নিতে হলে মিয়ানমারের করিডোর দাও, বাংলাদেশের সাইড ঘেঁষে আমরা এখান দিয়ে ঢুকবো, তুমি ওদিক থেকে নাও, আমার এদিক থেকে দাও। আর এই সুযোগটাই তো একেবারে পৌঁছে যাবে কুচি চীনদের মণিপুর রাজ্যের সাথে সংযুক্তি। এখন আমেরিকা বড় স্বার্থ উদ্ধারের জন্য সেভেন সিস্টারের যে কোনো একটি রাষ্ট্রের প্রতি যদি আঙুল বসায় মানচিত্রের উপরে, চীন তুমি এটাকে দখল করে নাও, তুমি এটাকে নিয়ে নাও, কি করতে হবে আমি দিচ্ছি, কিন্তু বার্মার এই সাইড, এই অংশ আমাকে দিতে হবে। তো তাদের ভিতরে স্বার্থবাদ, যার যার স্বার্থ রক্ষা করে কি করবে কি করবে না, কোন অংশ সে চাচ্ছে, কোন উদ্দেশ্যে, ক্রাইটেরিয়ার ভিতরে সেটা হয়তো থাকবে। কিন্তু আমেরিকা কি খালি ওই ইরানকে অস্ত্র দেবে না, পারমাণবিক অস্ত্র সম্বন্ধে একমত, এইটুকু নিয়েই ট্রাম্প আসছিল? এটা কি আমরা মেনে নেব? ট্রাম্প কি এতটা কাঁচা খেলোয়াড়? আর সিং সাহেব কি এতটা দুর্বল মানসিকতার ব্যক্তি যে ডোনাল্ড ট্রাম্প আসলো আর একেবারে ফলের ঝুড়ি থেকে শুরু করে মদের বোতল যা যা লাগে ডাইনিং টেবিল দিয়ে সাজিয়ে দিলাম, আর ওনার সাথে টিম বাণিজ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে যা যা বললো একেবারে গদ 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 করে সই করে দিলাম? এত সস্তা? আমার মনে হয় না। এর ভিতরে যে খেলটা হয়ে গেছে সেটা হলো হয়তো ইরানের যে পারমাণবিকটা রয়ে গেছে তার শেয়ার করতে চাচ্ছে আমেরিকা। এখানে পাকিস্তান সম্ভবত পুরোপুরি পারে নাই, কিছুটা অগ্রসর হয়ে কিছুটা তথ্য পাকিস্তানের মাধ্যমে ইরানের গোপন আরও কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে নিয়েছে আমেরিকা। তার জন্য তো নাটক করলই, যেটুক করার করে ইরানের একবার অভ্যন্তরীণ কিছু তথ্য আমেরিকার মাধ্যমে, পাকিস্তানের মাধ্যমে আমেরিকা সংগ্রহ করেছে। সেই তথ্যের বিনিময়েই মানে পাকিস্তান তাকে বলেছে চীন কোন কোন ধরনের প্রযুক্তি, কোন কোন ধরনের যুদ্ধাস্ত্র, কোন কোন ধরনের সমরবিদ্যা তাদের উপরে পুস্তকগতভাবে হস্তান্তর করেছে। বিশেষ করে মরুল্যান্ডে যুদ্ধের জন্য ইরানকে কিভাবে আরও সৈনিকদেরকে কিভাবে যুদ্ধে কাজে লাগানো যায়, সমস্ত ধরনের এই তথ্যটা পাকিস্তান জানত।
ইরানের কাছ থেকে পাকিস্তানের সংগ্রহ ছিল, পাকিস্তানের মাধ্যমে আমেরিকা সেই তথ্য পাচার করে নিয়েছে এবং সেই তথ্যের বিনিময়ে ডোনাল্ড ট্রাম্প চীনে আসছেন। তো বস্তুগত যেটা চাওয়ার, বস্তুগত বলতে পারমাণবিক অস্ত্রের যে স্থিতিশীলতা সেইটা এবং সমরাস্ত্র দেবে না, এগুলো হচ্ছে লোক দেখানো, বাইরের মানুষকে দেখানোর দুইটি স্বাক্ষরিত উপাখ্যান মাত্র, কিন্তু এর অভ্যন্তরে বড় ধরনের আরও আলাপ আলোচনা বা গোপন চুক্তি হতে পারে। সেটা হলো হংকংয়ের ওই সাইডে আমেরিকা বেশি মুভমেন্ট করবে না, আমেরিকা সরে যাবে ওই সাইড থেকে, কারণ ওইখানে আমেরিকার যে উদ্দেশ্য ছিল রাশিয়াকে কোলঠাসা করবার জন্য, তার আগে দক্ষিণ এশিয়া আমেরিকাকে বেশি প্রয়োজন। দক্ষিণ এশিয়া করায়ত্ত করতে পারলে সেই শক্তি বলে হংকংয়ের ওই পাশটা তখন তার জন্য সহজবোধ্য, সহজলভ্য হয়ে যাবে। এই রাজনৈতিক ভবিষ্যতব্য মতাদর্শ বা দর্শন নিয়েই এখানে আসছে। দেখবেন অচিরেই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে চীনের মধ্যস্থতা এবং চীনের সরাসরি সহযোগিতায় আমেরিকা ক্ষুদ্র হোক, মাঝারি হোক, যে ধরনেরই হোক, একটি ঘাঁটি তারা তৈরি করে নেবে। ওপাশে ভারতের তো সেই আমরা যারা বলতাম কালাপানি, সেখানে তো আমেরিকা অলরেডি ঘাঁটি করে বসে আছে, কিন্তু ওইখান থেকে আমেরিকার যে টার্গেট, উদ্দেশ্য সেভেন সিস্টার বা ইসরায়েলের যে টার্গেট সেভেন সিস্টার, সেখানে ওইখান থেকে এসে ল্যান্ডে এতটা তৎপরতা দেখানো সম্ভব না। যে কোনো এই সাইডে যুদ্ধে বিমান ব্যবহার করা সম্ভব না, কারণ ছোট ছোট দেশ, ছোট ছোট অঞ্চল ভিত্তিক, ঘনবসতি এলাকা ভিত্তিক এলাকা, এখানে বিমান যে দ্রুত ফ্লাই করে, এই দ্রুত ফ্লাইয়ের ভিতরে ছোট ছোট মানচিত্রের উপরে বোম্বিং করা অনেক রিস্ক। যে জায়গার থেকে যেখানে বোম্বিং ফেলতে যাবে, ছোড়ার পরেও বিমান আরও যে জায়গা পর্যন্ত পৌঁছে যাবে, সেখানে অন্য একটি দেশের উপরে, যে অন্য ঘনবসতির উপরে যে বোম্বিং ল্যান্ডে নিক্ষিপ্ত হবে। এই ছোট ছোট এবং ঘনবসতি এলাকায় বিমান যুদ্ধ থেকে ল্যান্ড যুদ্ধ, ক্লোজ কোয়ারেলি ব্যাটালি উপযুক্ত ল্যান্ড এই জায়গার জন্য। তো এই জন্যই সম্ভবত ওইখান থেকে শুধু বিমান ল্যান্ড করতে পারবে, মণিপুর বলেন বা বিমানে মিয়ানমারের এই সীমান্ত দিয়ে বলেন, যদি করিডোর নিতে হয়। এই জন্যই দক্ষিণ এশিয়ার এই বঙ্গোপসাগরের উপকূলীয় এতটা কাছে আমেরিকা ঘাঁটি চাচ্ছে, যেখান থেকে বিমানে গেলেও হয়তো ৩৬ সেনা বা ট্রুপার তারা ল্যান্ড করতে যেন সক্ষম হয়। অন্যদিকে আপনার ট্যাঙ্ক, এপিসি, যে কোনো ল্যান্ডের যুদ্ধ সড়ক পথে যেগুলো মুভ করতে পারে আর কি, সেইগুলো হয়তো মিয়ানমারের যে পাশ দিয়ে যে করিডোর চাচ্ছে, এইখান দিয়ে ঢুকবে। এই দুইভাবে ঢুকে সেভেন সিস্টারকে হয়তো ক্ষতবিক্ষত করবে বা সেই মানচিত্রের উপরেই সঠিকভাবে সঠিক জায়গায় আঘাত আনতে সক্ষম হবে। বিনিময়ে চীনের লাদাখ, চীনকে আমেরিকায় এই কৌশলেই লাদাখকে চীনের অন্তর্ভুক্তি করে দেবে, অর্থাৎ তারা আমেরিকা যেটুকু নিবে, আমেরিকার থেকে চীনের সাথে যৌথভাবে চীনের যেটা দাবি করছে তারা, সেটা তারা ওইখান থেকে কৌশলে যার যার দখলে সেই ভোগ করে যাবে। ফলে চিরস্থায়ীভাবে আমেরিকা এই দক্ষিণ এশিয়ায় তাদের ঘাঁটি যুগপৎভাবে শক্তভাবে দখলদারিত্বের আওতায় নিতে পারবে। এখন কথা হলো, চীন ইরানের কাছে যে মানের অস্ত্র বা যত হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি করে বা যাই করে না কেন, সেটা যদি আমেরিকা তাদের সাথে বসে বলে আপনি বাৎসরিক কত টাকার অস্ত্র তাদের কাছে বিক্রি করেন, সেই অস্ত্র আপনাকে বিক্রি করবার জায়গা আমি তৈরি করে দিচ্ছি, তারাই কেনবে। সেই বাজার আমেরিকা তৈরি করে দেবে চীনের জন্য। তার জন্য ওদিক থাইল্যান্ড বলেন, ওদিকে দক্ষিণ আফ্রিকার আরও কয়েকটি দেশ যুদ্ধ অবস্থার মুখে রেখে দিয়েছে ট্রাম্প।
এদের সাথে এমন একটি যোগ সামঞ্জস্যপূর্ণ অবস্থান তৈরি করে দিবে যেন পাকিস্তান, চীন ইরানের কাছ থেকে অস্ত্র বিক্রির পরিবর্তে সেই বাজার অন্য জায়গায় তৈরি করে দিবে, এবং আমেরিকা যেসব জায়গায় অস্ত্র বিক্রি করে বড় বাজার, তুরস্ক বলেন বা মিডল ইস্টের দু একটি দেশ ছেড়ে দেবে যে তুমি এদের কাছে অস্ত্র বিক্রি করো, ইরানের কাছে দিও না। ইরান আমেরিকাও ভোগ করবে না, ইরান ইসরায়েলের হাতে তুলে দেবে, এবং আর আমেরিকা ভোগ করবে ইসরায়েল দিয়ে যখন ইরানকে দাবিয়ে রাখবে। মিডল ইস্টের অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তাদের অস্ত্র পরীক্ষার কথা বলে সব আবার ক্ষয় করাবে, শেষ করাবে, যে অস্ত্র তো পরীক্ষা করতে হয়, না হলে এটা ড্যামেজ হয়ে যাবে, শেষ করো, আবার নতুন করে কেন, আবার মজুদ তৈরি করে গড়ে তোলো, না হলে তোমাদের উপর যে কোনো সময়, ইসরায়েল তো আজ হোক কাল হোক, শুধু ইরান আছে বলেই মিডল ইস্ট আছে, মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো আছে। ইরান আজই দুর্বল হয়ে যাক, ইরানের পতন হয়ে যাক, এক সপ্তাহের ভিতরে পুরো মিডল ইস্ট ইসরায়েল এবং আমেরিকা একেবারে ভাগ করে, একবারে যার যার গোস্ত ভাগের মতো ভাগ করে দখলে নিয়ে নেবে নিশ্চিত। একেবারে অকপটে আপনি আপনার দৃষ্টি নিক্ষেপ করুন, দেখেন আমেরিকা, মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিমান ঘাঁটি, নৌঘাঁটি, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ পুরা ভরা। শুধু ইরান যে ঘাটা মেরে ছেড়ে দিয়েছে এবার, এই ভয়টা আগের থেকেও ছিল, কিন্তু এতটা ব্যাপক হবে হয়তো সেটা জানতো না। তো মুসলিম কান্ট্রিগুলোর এখান থেকে যেগুলো শিক্ষা নেবে না, মুসলিম জাতি হলো একটি বেঈমান জাতি, এর একটি মুনাফেক মুশরিক সম্প্রদায়। এরা যে পাতে খায় সেই পাতে এরা হাগে, অর্থাৎ এরা মুসলমান ভাইদেরকে নিজেরাই ক্ষতি করে বেশি, অধিকতর, নিজেদের ভিতরে অভ্যন্তরীণ কন্দল দ্বন্দ্ব বেশি, বেঈমান সৃষ্টি হয় মুসলমানদের ভিতরে বেশি। এই জন্যই ইরানকে তারা প্রথম ভাবেই, যদি আমেরিকার ভালো, মধ্যপ্রাচ্যের ভালো অত্যন্ত দূরদর্শী সম্পন্ন নেতা হতো, তাহলে ওই ওআইসি বলেন এই ধরনের, বা এখন যেমন ইউরোপিয়ান ইউনিয়ন বলি, বা মধ্যপ্রাচ্যেও আছে ইউই, আরব ইউনাইটেড স্টেট যেটা আমরা বলি, এই আরব ইউনাইটেড স্টেটটাই পুরা মুসলিম কান্ট্রিদেরকে নিয়ে অত্যন্ত একটি শক্তিশালী জোট হতো, এবং যাদের টাকায় অনেক দেশ চলে, তাদের ওই অর্থে তারা সেন্ট্রালি এমন ধরনের অস্ত্রাগার কারখানা, বিদেশের হাজার কোটি টাকা দিয়ে বৈজ্ঞানিক তৈরি করে তারা এতদিন পারমাণবিক অস্ত্রধারী হিসাবে পরিগণিত হতে সারা বিশ্বের শক্তিশালী একটি সংগঠন হিসেবে, কিন্তু তারা যায়নি। তারা ইরানকে ওই যে শিয়া সুন্নি ভাগ করে একটি তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে মনস্তাত্ত্বিকভাবে, ওই জায়গাতেই পড়ে রয়েছে। কিন্তু শিয়া সরে গেলে যে সুন্নিদের 1 ঘন্টাও লাগবে না নিঃস্ব করে দিতে, সেই জায়গাটা কেন বুঝল না? কেন তারা টেবিল করে কৌশলে তাদের শক্তিমত্তাকে যৌথ শক্তিতে এক জায়গায় এনে একটি রূপান্তরিত একক শক্তি সত্তায় প্রকাশ করতে ব্যর্থ হলো? আমি জানি না। ওই যে জানি না মানে এইটুকু জানি, ওআইসির যারাই নেতা হচ্ছে, আমি বলছি না, খাইতে খাইতে এমন হয়ে গেছে যে একটি তেলের ড্রাম, বড় বড় তেলের খনি পেটের ভিতরে ঢুকে গেছে। পাশা মারা দিয়ে বেড়ায় মুসলিমের সব নেতারা, পুটকি মারা দেয় এরা, শালা সমকামের বাচ্চারা। মিডল ইস্টে যারা আছে মদ মাগি জোয়া নিয়ে পড়ে আছে, যারা অগাধ অর্থের মালিক, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কী হবে এইটা নিয়ে শুয়োরের বাচ্চারা ভাবে না। এটা নিয়ে না হলে ফিলিস্তিনের এই দশা হয় নাকি? সৌদি আরব মিসমিস করে হাসছে, কাতার হাসছে, বাহরাইন খেলা দেখছে বসে বসে, শুধু তাদের নিশ্চয়তা দিয়েছে তোমরা মদ মাগি নিয়ে উল্লাস করো, তোমাদের আমরা পাহারা দেব। কিন্তু পাশেই তার বোন ধর্ষিত হচ্ছে, তার ভাই অকাতরে জীবন দিচ্ছে তাদের মাটির জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্ম রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে ধর্ষিত হচ্ছে, গর্ভবতী হচ্ছে, নিহত হচ্ছে, খুন জখম হচ্ছে। সারা বিশ্ব তাদের ফিলিস্তিনিদের দেখে কাছে, আর মিডল ইস্টের শুয়োরের বাচ্চারা খেয়ে খেয়ে গায়ের চর্বি বাড়াচ্ছে আর ধাতু ক্ষয় করছে মাগি নিয়ে শুয়ে শুয়ে থেকে। বেশ্যাদের সাথে তাদের যত সখ্যতা, সেই সখ্যতার ভিতরেই মুসলিমদের ধ্বংস হয়ে যাবে। যাক, যেটা নিয়ে শুরু করেছিলাম, ট্রাম্পের যে চীন চরিত্র, হ্যাঁ, এখানে বাংলাদেশ সঠিক জায়গায় আছে। দেখেন, আমেরিকাতে গেল মাত্র 2 জন, পররাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কিন্তু চীনে গেল 10 জন।
এবং সেই 10জন অত্যন্ত শক্তিশালী ক্যাবিনেট, অত্যন্ত মেধাবী শক্তিশালী একটি ক্যাবিনেট 10জন যে গিয়েছিল চীনে তাদের সাথে চুক্তি করতে। ভারতের সাথে চুক্তি করতে চায়নি, ভারতকে গিয়েছিল সতর্ক করতে যে শেখ হাসিনা যেন ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে উস্কানিমূলক বা নাক না গলায়। আপনারা সেটা যদি কন্ট্রোল না করেন, আপনাদের সাথে যে সম্পর্ক আছে এটারও ব্যত্যয় ঘটবে। কিন্তু চীনের সাথে গিয়েছিল চুক্তি করতে। চীন বাণিজ্য চুক্তি করবে, চীন বিনিয়োগ চুক্তি করবে, চীন বাংলাদেশের উন্নয়নের সার্বিক সহযোগী রাষ্ট্র হিসাবে ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থানে দাঁড়াবে, এটা নিশ্চিত। এবং চীনের সাথে সখ্যতার সূত্রে হয়তো আমেরিকার যদি সুদৃষ্টি থাকে, অন্তত ভারতের রাহুগ্রাস থেকে বাংলাদেশ মুক্ত থাকবে। তাদের তর্জন গর্জন, দিল্লির চোখ হেলানি থেকে বাংলাদেশ অন্তত এটুকু স্বকীয়তায় উচ্চতর অবস্থানে পৌঁছাবে যে তারা বর্ডারে যে নির্যাতন অত্যাচার চালায় এবং তারা যে নাক ঝাড়ি দিয়ে বাংলাদেশকে এতটা ক্ষুদ্র অবস্থানে পৌঁছে দিয়েছিল যে বাংলাদেশ যেন তাদের কোনো করদ রাজ্য, সেইখান থেকে বের হওয়ার রাজনৈতিক পরিবেশ, ভূ রাজনৈতিক পরিবেশ, সামাজিক রাজনৈতিক পরিবেশ, সহ অবস্থানের যে রাজনৈতিক পরিবেশ এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে রাজনৈতিক উচ্চতর দৃষ্টিভঙ্গি সেটা ভবিষ্যতে প্রকাশ পাবে। এবং অচিরেই ট্রাম্প দক্ষিণ এশিয়ায় আসছিল, চীনে আসছিল, অচিরেই দক্ষিণ এশিয়া তিনি আরও ভ্রমণ করবে এবং তার শক্তিশালী পদভার অন্তত ভারতকে কুক্ষিগত করবে, এটা আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম।